শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সকলকে শুভেচ্ছা। তোমাদের পূর্বের ক্লাসে রাষ্ট্রভাষা আন্দোলন এবং আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অবদান ছিল সে সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা এই ভাষা আন্দোলনে বাঙালি নারী সমাজের কি ভূমিকা ছিল সেটা নিয়ে আলোচনা করবো। এখানে দেখো আমাদের তিনটা অংশ আমরা রেখেছি আজকে আলোচনার জন্য। এখন হচ্ছে ভাষা আন্দোলনে নারীরা কি করেছিলেন, আর হচ্ছে ভাষা আন্দোলনের তাৎপর্য, এরপরে আরেকটা করেছি আমরা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব। আমরা এই তিনটে টপিক উপরে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং রেসপন্স করবে আমার সাথে। এই ভাষা আন্দোলনে নারীদের নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। 48 সালে এবং 52 সালে যে আমাদের দেশে যে ভাষা আন্দোলন হয়েছিল, বাঙালিরা ভাষার জন্য যে সংগ্রাম করেছিল, সেখানে পুরুষের পাশাপাশি নারীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং তারা প্রত্যক্ষভাবে আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এখানে দুটো স্কুলকে আমরা আনতে পারি যারা বিশেষ ভূমিকা রেখেছেন, উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তার মধ্যে একটা হলো কামিউনিটি স্কুল এবং অপরটি হলো ইডেন কলেজ। এই ইডেন কলেজের ছাত্রছাত্রীরা প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছিলেন, তাদের শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও এই ভাষা আন্দোলনের বিভিন্ন ফেস্টিভ্যাল বলো, বিভিন্ন মিছিল বলো, বিভিন্ন প্রোগ্রাম বলো, নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। তার মাধ্যমে ভিতরে আমরা নাদিরা বেগমের নাম উল্লেখযোগ্য, যিনি নেতৃত্ব দিয়ে অনেক নারীদের নিয়ে ঢাকায় এই ভাষা আন্দোলনে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। শুধু ঢাকাতেই নয়, আমরা জেনেছি যে সমগ্র দেশব্যাপী আমাদের এই ভাষা দিবসের কর্মসূচি চলছিল, আন্দোলন চলছিল। সুতরাং নারীরাও দেশব্যাপী সংগ্রাম করেছিল। সেক্ষেত্রে ঢাকার বাহিরেরও নারীরা এই ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমরা যদি জেলাভিত্তিক বলি তাহলে আমরা বলবো যশোরের কথা, বগুড়ার কথা, রাজশাহীর কথা, সিলেটের কথা, বিভিন্ন অঞ্চলের নারীরা এখানে অংশগ্রহণ করেছিল। যশোরে যে সমস্ত নারীরা নেতৃত্ব দান করেছিল এই ভাষা আন্দোলনের ব্যাপারে, এই তার ভিতরে আমরা একজনের নাম পেয়ে থাকি, সেটা হলো হামিদা রহমান। এই হামিদা রহমান, তার নেতৃত্বে যশোরের নারীরা এই ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছিল। আর আমরা যদি বগুড়ার দিকে তাকাই তাহলে বগুড়ার যে নারী সমাজ এই ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তার ভিতরে আমরা বেশ কয়েকজনের নাম পাই, যেমন রহিমা খাতুন, সালেহা খাতুন সহ আরো অনেকে। ঢাকার বাইরে রয়েছে সিলেট। এই সিলেটেও অনেক নারীরা এই ভাষা আন্দোলনে পুরুষের পাশাপাশি অংশগ্রহণ করেছিলেন। তার ভিতরে তাদের ভূমিকা এখানে ছিল অগ্রগণ্য। এই সিলেটের যে নারীরা ছিলেন তার ভিতরে হামিদা বেগম ছিলেন, জোবেদা খাতুন চৌধুরী, সাহেরা বানু, সৈয়দা লুৎফুন্নেছা, সৈয়দা নাজিরুন্নেছা সহ আরো অনেকে। তাহলে আমরা পেলাম কোথায়? যশোর, বগুড়া, সিলেট। আমরা 3 অঞ্চলের নারীদের নিয়ে আলোচনা করলাম। এছাড়া পোস্টার ও প্রচারপত্রের মাধ্যমে এই আন্দোলনটাকে সচল করে রাখার জন্য যে তৎপরতা চালানো হয়েছিল 1949 সালের 13ই আগস্ট। এই 1949 সালের 13ই আগস্টকে আমরা বিশেষ করে উল্লেখ করি এই কারণে, এই পোস্টারগুলিকে প্রচার করার জন্য, এই আন্দোলনকে বেগবান করার জন্য একজন নারী গ্রেপ্তার হয়েছিলেন। তার নাম ছিল
এই সংগ্রামী ভূমিকার পাশাপাশি ওই সময়ে যে নারীরা বিভিন্ন স্থান থেকে ভাষা আন্দোলনে সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে হচ্ছে নিবেদিতা দাস, সারা তৈফুর মাহমুদ, সাহরা বানু, তারা ছিলেন উল্লেখযোগ্য। 1952 সালের ঘটনায় আমরা ফিরে আসি। এই 1952 সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব বাংলা কিন্তু ছিল আমাদের এই বর্তমান বাংলাদেশ। এই পূর্ব বাংলার ব্যবস্থাপক পরিষদের অধিবেশনে নারীরা বর্জন করেছিলেন। তাদের মধ্যে আনোয়ারা খাতুন ছিলেন অন্যতম, যারা এই অধিবেশন বর্জন করেছিলেন। তিনি ব্যবস্থাপক সভায় বাংলা ভাষার পক্ষে, বাংলা ভাষার পক্ষে দৃঢ়ভাবে কি করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। 52 ভাষা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও সাহসিক কিছু ভূমিকা পালন করেছিলেন। 21শে ফেব্রুয়ারিতে আমরা পড়েছি আগের ক্লাসে, যে 21শে ফেব্রুয়ারিতে 144 ধারাকে অগ্রাহ্য করে ছাত্ররা ভাষা আন্দোলনের জন্য কি করেছিল, মিছিল করেছিলেন। এই মিছিলে নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এখানে আমরা শামসুন নাহারের নাম পাই, আরো পাই রসনারা, সুফিয়া ইব্রাহিম সহ আরো অনেক। ঢাকার পাশাপাশি আমাদের রয়েছে নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জের নারীরাও এই ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারাও বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এই আন্দোলন করতে গিয়ে নারায়ণগঞ্জের যে নারী গ্রেপ্তার হয়েছিলেন তার নাম হচ্ছে মমতাজ বেগম। এই মমতাজ বেগম ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এটাই ছিল আমাদের ভাষা আন্দোলনের নারী। এরপরে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ভাষা আন্দোলনের তাৎপর্য। ভাষা আন্দোলনের যে তাৎপর্য নিয়ে যদি আলোচনা করতেই হয় তাহলে আমাদের অবশ্যই 1952 সালের কথা বলতে হবে। এই 1952 সালের ভাষা আন্দোলনে বাংলাদেশের ইতিহাসের একটা বিশেষ ঘটনা বা অনন্য সাধারণ একটা ঘটনা ছিল। পাকিস্তান রাষ্ট্রের কি করেছিল, সৃষ্টির পর থেকে তারা এই বাঙালিদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিল, বিমাতাসুলভ আচরণ করেছিল। তখনই এই বাঙালি ছাত্রছাত্রীরা, বাঙালি রাজনীতিবিদরা এরা সোচ্চার ওঠেন আর কি করেন, প্রতিবাদ করেন এবং তাদের বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ করেন। আর এটাই ছিল বাঙালির জাতীয়তাবাদের প্রথম প্রেরণা। কি ছিলেন সেটা বলো, বাঙালির জাতীয়তাবাদের প্রথম প্রেরণা। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে এই যে পশ্চিম পাকিস্তানের সরকারের এই দেশের প্রতি ছিল অবহেলা, এই দেশের প্রতি ছিল বঞ্চনা, তাদের এই দেশকে শোষণ করার একটা মনোবৃত্তি, এই মনোবৃত্তির যাতাকলে এই দেশ পিষ্ট হচ্ছিল। ঠিক এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সচেতন ছাত্র সমাজ এই আন্দোলনে ডাক দিয়েছিল এবং পরবর্তীতে তারা কি করেছিল, তারা সফল হতে সক্ষম হয়েছিল। মাতৃভাষা বাংলার অবমাননা তারা কখনোই মনে প্রাণে মেনে নিয়েছিলেন না, আর এটাই তাদের মনে প্রবলভাবে নাড়া দিয়েছিল এবং আন্দোলনের জন্ম তাদের ভিতর থেকেই সৃষ্টি হয়েছিল। তারা বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানের হাতে তাদের বাংলা ভাষা, তাদের সংস্কৃতি, তাদের অর্থনীতি কোনো কিছুই নিরাপদ নয়। এভাবেই বাঙালির কাছে বাঙালি জাতীয়তাবাদের বীজ বপিত। এরপরে আমরা চলে আসি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব কি ছিল। আমরা সংক্ষেপে এখানে আলোচনা করছি শহীদ দিবসের এবং মাতৃভাষা
1952 সালের ঘটনা। এই আন্দোলনের 52 সালের আন্দোলনের পরের বছর থেকে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে 21 তারিখে যেদিন কি হয়েছিল, ছাত্ররা তাদের মিছিলের উপর গুলি চালিয়েছিল, অনেক ছাত্র জীবন দিয়েছিল, সে 21 ফেব্রুয়ারি আমরা অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পালন করে আসছি। এই 21 ফেব্রুয়ারিতে রাত 12টার পরে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় কোথায়, শহীদ মিনারে। আর কি করা হয়, শ্রদ্ধা জানানোর জন্য তোফধ্বনি দেওয়া। কাদের জন্য, কাদের সম্মানে, ভাষা শহীদদের সম্মানে। আর এটাই পুষ্পার্ঘ্য কোথায় অর্পণ করা হয়, শহীদ মিনারে। 21-এর প্রভাত ফেরি। প্রভাত ফেরি সকালবেলা আমরা যে ফেরিটা করি ডেলির মতো করে ফুল নিয়ে যে যাই সকালবেলা খালি পায়ে হেঁটে, সেটা হলো প্রভাত ফেরি। এই প্রভাত ফেরি ও বাঙালি সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য পরিণত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 21শে ফেব্রুয়ারি আদ্যাবধি এটা সরকারি ছুটি হিসাবে গণ্য হচ্ছে এবং এটা ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি, পাবলিক হলিডে। এদিন শহীদ দিবসের তাৎপর্য বিভিন্ন তুলে ধরা হয় দেশব্যাপী, পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য, সচেতন হওয়ার জন্য এবং সমগ্র দেশব্যাপী, বর্তমানে সারা বিশ্বব্যাপী এই দিনটা পালন করা হয়ে থাকে ভাষা দিবস হিসাবে, যা বাঙালির চেতনাকে বিশ্বের দরবারে তুলে ধরে। তো তোমরা কি বুঝতে পেরেছো সকলে? আচ্ছা, তাহলে এইটাই ছিল আজকে আমাদের ক্লাসের আলোচনা। তো তোমরা আমি তোমাকে কিছু প্রশ্ন করি, তোমরা কি কি বুঝেছো? হ্যাঁ, তানভীর তুমি বলো তো, ছিল নারীরা কি কি কাজ করেছিল? হ্যাঁ, তুমি যেটুকু নিজের থেকে বলো সেটা বলো। কি কি করেছিল পুরুষের পাশাপাশি? অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, তারপরে তারাও বিভিন্ন অঞ্চল থেকে জানিয়েছিল। হ্যাঁ, লিফলেট বিতরণ করেছিল। হ্যাঁ, অনেকে আবার গ্রেফতারও হয়েছিল, তাই না? আচ্ছা, বসো। ঈশিতা তুমি বলো, ভাষা আন্দোলনের তাৎপর্য কি ছিল? বৈষম্যমূলক আচরণের বাঙালিরা জাতির প্রথম প্রতিবাদ। হ্যাঁ, তারা বিরোধিতা করেছিল পশ্চিম পাকিস্তান সরকারের অবহেলা, বঞ্চনা, শোষণের যাতাকালে সৃষ্টি হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, বসো তুমি। এবার আমি বলো, মাতৃভাষা দিবসের গুরুত্ব কি ছিল, কি করা হয়, প্রকাশ করা, কি করা হয় সেটা বলো। ভাষা প্রতি বছর সেটা পাবলিক হলিডে হয়। সকালে প্রভাত ফেরি নিয়ে আমরা শহীদ মিনারে সম্মান করি। হ্যাঁ, সমগ্র বিশ্বব্যাপী এই বিষয়টা পালন করা হয় ভাষা দিবস হিসাবে। আর এই দিন সরকারি ছুটি। ওকে, বসো। থ্যাংক ইউ। তো আজকের এই ক্লাসটা তোমরা এই সুন্দর করে শুনেছো এবং আমাকে সহযোগিতা করেছে, এই জন্য তোমাদের সকলকে শুভেচ্ছা। আমাদের নেক্সট ক্লাসে পড়া থাকবে।